বাজতে বাজতে কল কেটে যাওয়ার আগ মুহূর্তে রিসিভ করে মোবাইল কানে ধরল অনুভা। কিছু বলার পূর্বেই বিপরীত পাশ হতে ভেসে এলো ভারী কণ্ঠস্বর। অফিস রোডের অপোজিটে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে জং ধরে যাচ্ছে নোভা। 5 মিনিটের মধ্যে আমার সামনে দেখতে চাই তোমাকে। কথাটা শেষ হতেই কেটে গেল কল। অবাক হলো অনুভা। ছেলেটা কি তাকে আদেশ করলো? ভাবতেই দম ছাড়ল সে। তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ভুরু যোগল কুঁচকে নিল তানিম। শুধালো, এনি প্রবলেম মিস অনুভা? নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো অনুভা। সে জানে এই মুহূর্তে যদি শ্রাবণী ডাকে না সাড়া দেয় তাহলে ছেলেটা রাগারাগি না করলেও অভিমান করবে, চরম অভিমান। হয়তো আরও 2-3 সপ্তাহ সামনেই আসবে না। এমনটা অনুভা চায় না। সামনে যত যাই বলুক না কেন, সত্যি বলতে সে চায় না শ্রাবণ আবারও লম্বা একটা সময়ের জন্য তার চোখের আড়াল হোক। মনে মনে কথা সাজিয়ে নিয়ে অনুভা বলল, সরি স্যার, আমার ফ্রেন্ড ফোন করেছিল। ও আমার অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে আছে, তাই আপনার সঙ্গে আজ যাওয়া হচ্ছে না। কথাটাকে খুব স্বাভাবিকভাবেই নিল তানিম। দায়সারাভাবে বলল, নো প্রবলেম, ফ্রেন্ড ডাকলে যেতে হয়, যান তবে। তার থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেল অনুভা। তার যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো তানিম। গাড়ির সম্মুখ অংশে বসে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছে শ্রাবণ। এই রাস্তাটায় জনমানব খুব কম, আশেপাশে তেমন দোকানপাটও নেই। অফিস এরিয়া বলেই হয়তো। গাড়ির কাছাকাছি গিয়ে দাঁড়ালো অনুভা। তার উপস্থিতি টের পেয়েও পূর্বের ন্যায় ঠায় বসে রইল শ্রাবণ। কিছু সময় নীরবতা পালন করলো, তারপর হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। গাঢ় দৃষ্টি স্থির করলো অনুভার অক্ষি যুগলে। ভরকে গেল অনুভা। এতক্ষণ তো সে শ্রাবণের পানেই তাকিয়েছিল। চোখাচুকি হতে খানিকটা লজ্জা পেল। নেশাতুর কণ্ঠে শ্রাবণ বলে উঠল, লজ্জা পেলে তোমায় দারুণ লাগে নোভা। ইচ্ছা করে তোমার এই ঠোঁট চোখ জোড়া ছুঁয়ে দিতে। কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই হতভম্ব হয়ে গেল অনুভা। এমন দ্বারার কথাও এই পুরুষ বলতে পারে? হ্যাঁ পারে তো, না পারলে বলল কি করে? তার এই অবাক্যত্বের মধ্যে আরও অবাক করে দিয়ে স্লান হাসে শ্রাবণ। কণ্ঠে গভীরতা ঢেলে বলে, চলো না বিয়ে করে ফেলি। কথা দিচ্ছি সকল কষ্ট দূর করে দিয়ে পৃথিবীর সব সুখ তোমার পায়ে এনে দিব। হয়তো বিহবল চিত্তে তাকিয়ে থাকে অনুভা। এমন একটি কথা শ্রাবণের থেকে কখনোই সে প্রত্যাশা করেনি। কিছুক্ষণ হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থেকে চেহারায় কঠোরত্ব এঁটে বলল, মজা করছো আমার সঙ্গে? এটা তোমার কাছে মজা করার মতো মনে হলো সময়? আর তোমার কাছে মনে হলেও আমার কাছে কিন্তু সময়টা একদমই মজা করার মতো নয়। আমার অনুভূতি তোমার কাছে মজা মনে হয়? তুমি তো অবুঝ না অনুভা। তাহলে অবুঝ হওয়ার ভান কেন করছো? কখনো সো কল্ড প্রেমিকদের মতো হাঁটু গেড়ে প্রপোজ করে নিয়ে বলে, হাত ধরে হাঁটেনি বলে, ফোন কলে ঘন্টার পর ঘন্টা প্রেমময় বাক্য শোনায়নি বলে কি আমি ভালোবাসতে জানি না? দীর্ঘশ্বাস ফেলে অনুভা। কিয়ৎক্ষণ নীরব থাকে, মনে মনে সাজায় কথা। জিভ দিয়ে ঠোরজোড়া ভিজিয়ে নিয়ে বোঝানোর উদ্দেশ্যে বলে, তুমিও তো অবুঝ নও শ্রাবণ। তারপরেও কিভাবে এমন একটা প্রস্তাব দিচ্ছ বলো তো? আমাদের অবস্থা আর আগের মতো নেই। আমি এখন একটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বিয়ে করে সুখে সংসার করার মতো অবস্থায় নেই আমি। পুরো একটা সংসারের দায়িত্ব আমার উপর। তাছাড়া তোমারও তো একটা পরিবার আছে। যা বোঝা যায় তুমি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তোমার বাবা মা যখন জানতে পারবে আমার পরিবারের কথা, আমার বাবা ঘুষ নিতে গিয়ে চাকরি হারিয়েছে, জেল খেটেছে, তখন কি তারা মুখ ফিরিয়েও তাকাবে আমার দিকে? সমাজ, আত্মীয় স্বজন বলেও তো একটা কথা আছে, তাই না? যেখানে আমরাই আত্মীয় স্বজন পরিচিতদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারি না, সেখানে তোমাদের কি অবস্থা হবে ভালো বলো তো একটু। দম ছাড়ে অনুভা। ফের বলে, তুমি বুদ্ধিমান, শিক্ষিত ছেলে। সবকিছু জানার পরেও ফিরে আসা উচিত হয়নি তোমার। উচিত হয়নি আমার মুখোমুখি হওয়া। শ্রাবণের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। বলল, প্রথমবার যেদিন আমাদের দেখা হয়েছিল সেই দেখাটা ছিল একদম আকস্মিক আর কাকতালীয়। হয়তো ওই দিনই আমাদের শেষ দেখা হতে পারত, কিন্তু তোমার কিছু বোকা বোকা কথা আর ভুল ধারণার কারণে দ্বিতীয়বার দেখাটা আমার পক্ষ থেকে ছিল ইচ্ছাকৃত। তোমার ভুল ভাঙানোর জন্যই দ্বিতীয়বার তোমার সম্মুখে এসে দাঁড়িয়েছিলাম। আর তারপরে সব কিছু এলোমেলো হয়ে গেল। তোমার ওই চোখ, ঠোঁট, কথাবার্তা বারবার আমার মনে পড়তে লাগলো। অনেক চেষ্টা করেও আমি ভুলতে অক্ষম হলাম তোমায়। দ্বিধাদ্বন্দ্বে ভুগে তার ঠিক 1 সপ্তাহ পর আবারও দেখা করতে ছুটে এলাম। সেমিস্টার পরীক্ষার কারণে তারপর আর আসা হলো না, দেখা হলো না আমাদের। পরীক্ষা শেষ হলো, ফলাফল দিল, তারপর হঠাৎ তোমার কথা আবার আমারও মনে পড়ে গেল। ততদিনে তোমার কোচিংয়ে ক্লাস শেষ। কোন বিল্ডিংয়ের কততম ব্যাচে তুমি ছিলে তা আমার জানার বাইরে ছিল।
তারপরও সেদিন পুরোটা দিন ধরে সব কটা বিল্ডিংয়ে গিয়ে গিয়ে মানবিক বিভাগের হাজিরা খাতা ঘেটে তোমার নাম ঠিকানা সব কিছু খুঁজে বের করেছি। সামনে তোমার পরীক্ষা ছিল বলে তখন বিরক্ত করিনি। যখন যে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছে সেখানকার ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখেছি, সবশেষে জবিতে গিয়ে তোমায় পাই। এই যে রোজ রোজ এতটা পথ পাড়ি দিয়ে জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থেকে তারপর তোমার সঙ্গে দেখা করতাম, এগুলো কি তোমার কাছে নিছক মজা মনে হয়? মুখ ফিরিয়ে নেওয়ার হলে 3টা বছর কোনো যোগাযোগ ছাড়া থাকার পরেও দেশে এসে খোঁজখবর নিয়ে সবটা জানতে পারার পর তখনই সব ভুলে যেতাম। কিন্তু না, 2টা মাস কোথায় কোথায় না খুঁজেছি তোমাকে, অবশেষে পেয়েছি। তারপরও ছায়ার মতো পেছন পেছন থেকেছি। বাড়ি থেকে যতক্ষণ অফিস পর্যন্ত পৌঁছেছ, আবার অফিস থেকে বাড়িতে পৌঁছানোর আগ পর্যন্ত খেয়াল রেখেছি। কখনো হয়তো এসব কিছুই টের পাওনি, আর এখন তুমি আমার বাস্তবতা, সমাজের ভয় দেখাচ্ছ। একটা কথা কি জানো, শ্রাবণ কারোর ধার ধারে না। আমার নজরে পড়ার পর থেকেই তুমি শুধু শ্রাবণের নভা, শুধুই শ্রাবণের। শেষের কথাটা বলতে গিয়ে কণ্ঠস্বর কঠিন হয়ে এলো শ্রাবণের। শুকনো ঢোক গিলল অনুভা। এসব কিছু এতদিন তার জানার বাইরে ছিল। সরাসরি কিছু জিজ্ঞেস না করলেও শ্রাবণ যে তার সম্পর্কে এত কিছু কি করে জানে, এই প্রশ্নটাই কখনো মাথায় আসেনি। আসলেও হয়তো সামনাসামনি দেখা হলে তা জিজ্ঞেস করতে ভুলে যেত। তবে সে এবার পুরোপুরি নিশ্চিত যে এই পুরুষ তাকে সত্যি সত্যিই ভালোবাসে, কিন্তু সে যে অপারগ। শ্রাবণের ডাকে সাড়া দেয়া তার জন্য নিষিদ্ধ। সপ্তপর্ণে নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, সেদিন দুর্ঘটনার সময় তুমি সেখানে উপস্থিত ছিলে তাই না? তুমি ওই ঔষধগুলো পাঠিয়েছিলে আমার জন্য তাই না? বুক চেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রাবণের। তাচ্ছিল্যের স্বরে বলল, দেখলে, মাত্র কয়েক বছরের ব্যবধানে তুমি কতটা ভুলে গিয়েছো আমায়। আমার উপস্থিতি, আমার কণ্ঠস্বর পর্যন্ত তোমার কাছে অচেনা। ভুল ভাবছো। তাহলে ঠিকটা কি? কিছু না, ভালো লাগছে না, বাড়ি চললাম। তুমিও নিজ বাড়িতে ফিরে যাও। কথাটা বলে সামনের দিকে এগোনোর জন্য উদ্যত হলো অনুভা, কিন্তু পারল না। সামনে এসে তার পথ রোধ করে দাঁড়ালো শ্রাবণ। চোখে মুখে তার কাঠিন্য। কাঠোর গলায় বলল, তোমার কথায় তো শ্রাবণ চলবে না নোভা। বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এই দায়িত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমার নেই, আর না আছে তোমার ওই বসের। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল অনুভা। বাঁকা হাসলো শ্রাবণ। অনুভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি শুধু আমার নোভা, তোমার দায়িত্ব নেওয়ার অধিকার শুধুই আমার। তোমার ভালো মন্দ আমি বুঝবো। আমাদের মাঝখানে যদি অন্য কেউ চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমার সহ্য হয় না। এ কথা কবে বুঝবে বলো তো? ঠান্ডা কণ্ঠের হুমকি শুনতে পুরো দেহ শীতল হয়ে গেল অনুভার। এমন একটা সময় এসে তার মনে হলো ছেলেটা ভারী হিংসুটে। অনুভাকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল শ্রাবণ। গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে উঠো, তোমায় পৌঁছে দিয়ে আমারও তো ফিরতে হবে। নড়সড় করলো না অনুভা। নিজের কথাতেই সে অনড় থাকবে আজ। কিছুতেই শ্রাবণের সঙ্গে ফিরবে না। শ্রাবণ হয়তো বুঝতে পারলো তার মনোভাব, তাই কণ্ঠে গাম্ভীর্য রেখেই বলল, নিজে থেকে উঠবে নাকি জোরাজুরি করতে হবে? আমি জোরাজুরি করলে কিন্তু তোমার জন্য তা মোটেও ভালো হবে না নোভা। কথায় কথা বাড়ে। শ্রাবণের বিপরীতে গিয়ে এখান থেকে যাওয়া যে তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তা বেশ বুঝতে পারলো অনুভা। হার মেনে নিয়ে চুপচাপ উঠে বসলো গাড়িতে। নিঃশব্দে হাসলো শ্রাবণ। চালকের আসনে গিয়ে বসে স্টার্ট বসলো গাড়িতে। অনুভা সিদ্ধান্ত নিল এই ছেলের সঙ্গে আর কথাই বলবে না সে। এই মুহূর্তে মৌন থাকবে। গাড়ি চলছে কিন্তু ধীর গতিতে। এই ধীর গতি খুবই বিরক্তি লাগে অনুভার নিকট। কথা বলবে না ভেবেও এক প্রকার বাধ্য হয়েই বলে উঠল, সমস্যাটা কি তোমার? এভাবে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছ কেন তুমি? শ্রাবণের দৃষ্টি সম্মুখে হতাশ কণ্ঠে উত্তর দিল, জীবনটাই তো ধীর গতিতে চলছে, সেখানে গাড়ির গতি এমন হওয়া তো অস্বাভাবিক কিছু নয়। হয় গাড়ির গতি বাড়াও, নয়তো গাড়ি থামাও, নেমে যাবো আমি। তোমার কথা আমি শুনবো না। এমনটা কেন করছো? বিয়ে করে নাও আমায়, তাহলে আর কিছুই করবো না। নীরব হয়ে গেল অনুভা। দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাহিরে। তার এই নীরবতার শ্রাবণ পুনরায় বলে উঠল, বিয়ে করলেই যে সংসার করতে হবে এমন তো কোনো কথা নেই। আগে না হয় বিয়েটাই করে ফেলে, চলো। সংসার তো পরেও করা যাবে, তাই না? এবারও নিরত্তর রইল অনুভা। এই পুরুষকে যে বারংবার না করতে যার কষ্ট হয়, ক্ষত বিক্ষত হয়ে যায় হৃদয়। যত সম্ভব নিজেকে শ্রাবণের সামনে স্বাভাবিক রাখার চেষ্টায় মগ্ন হয়ে পড়ল সে। ততক্ষণে গাড়ির গতি বৃদ্ধি পেয়েছে। কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট স্থানে এসে গাড়ি থেমে গেল। তাড়াহুড়ো করে নেমে গেল অনুভা। বিদায় না জানিয়ে হাঁটা ধরল সামনের পথ ধরে।
তানিম বাড়ি ফিরেছে ঘণ্টাখানেক পূর্বে। ফ্রেশ হয়ে ল্যাপটপে মুখ গুজে বসে আছে। আফসানা এসে উপস্থিত হলেন প্রাণপ্রিয় পুত্রের ঘরে। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমায় কি তোরা বাপ ছেলে একটু শান্তি দিবি না? ওদিকে বাপের হাজার হাজার হুকুম আর এদিকে ছেলে। আমি কি তোমায় আসতে বলেছি? তাহলে রোজিনাকে দিয়ে যে তোকে ডেকে পাঠালাম, এলি না কেন? খাওয়া দাওয়া কি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি? খাওয়া দাওয়া কি ছাড়ার মতো কিছু? খিদে নেই তা তো বলেই দিয়েছি। ললাটে ভাঁজ পড়ল আফসানার। রেজিনা খাবারের ট্রে নিয়ে ঘরে প্রবেশ করল। তার হাত থেকে ট্রেটা নিজ হাতে নিয়ে নিলেন আফসানা। তৎক্ষণাৎ কক্ষ থেকে চলে গেল রেজিনা। আফসানা ভাত মেখে এক লোকমা তুলে ধরলেন পুত্রের মুখের সামনে। কড়া গলায় বললেন, তোকে আমি জন্ম দিয়েছি, তাই তোর খিদে আছে কি না তা আমার চেয়ে ভালো কেউই জানে না, বুঝলি? এবার চুপচাপ খেয়ে নে। মায়ের কথায় উল্টো পিঠে দ্বিমত পোষণ করতে পারল না তানিম। কারো ওপরে রেগে গেলেই সেই রাগটা খাবারের ওপর দিয়ে প্রয়োগ করা তার সেই ছোটবেলাকার বদ অভ্যাস। ছেলের এই বদ অভ্যাস সম্পর্কে খুব ভালো করেই অবগত আফসানা। তাই যখনই তানিম খেতে চায় না তখনই উনি বুঝে যান যে ছেলেও না রেগে আছে। তাই জোর ঝামেলা না করে তখন জোর করে নিজ হাতেই এভাবেই খাইয়ে দেন ছেলেকে। খাওয়ানো শেষ হতেই হাত ধুয়ে নিলেন আফসানা। যেতে যেতে বললেন, এদের জ্বালায় আর বাঁচি না। বয়স তো কম হয়নি, এখনও নাকি মাকে খাওয়ার নিয়ে পিছু পিছু ঘুরতে হয়। এবার অন্তত বিয়ে করে বাড়িতে একটা বউ নিয়ে আয়, তারপর যত আদিক্ষেতা সব বউয়ের সামনে করিস। আরও অনেক কিছুই বলতে বলতে চলে গেলেন আফসানা। তানিমের মস্তিষ্কে গিয়ে শুধু আটকে রইল দুটো শব্দ, বউ, বিয়ে। প্রতি মাসে নির্ধারিত একটা সময়ের জন্য অফিস থেকে ছুটি নেয় অনুভা। আজই তার সেই ছুটির দিন। এই দিনটিতে সে বাবাকে ডাক্তার দেখায়। তবে আজ বাবা মা দুজনকেই সঙ্গে করে হাসপাতালে নিয়ে এসেছে অনুভা। সুফিয়ার ব্যথাটা ইদানিং খুব বেড়েছে। এই ব্যথা সহ্য করতে না পেরেই সারাক্ষণ সবার সঙ্গে খিটখিটে মেজাজ দেখান ভদ্রমহিলা। খারাপ আচরণ করেন। কখনো তো সাধারণ একটা বিষয়কেও বড় করে দেখেন। তবুও মুখ ফুটে নিজের অসুস্থতার কথা জানান না কাউকে। আড়ালে রাখেন মেয়ের থেকে। হুইল চেয়ারে করে কামরুল হাসানকে একটি ক্যাবিনের ভেতর নিয়ে গেল নার্স। ওখানেই ডাক্তার এসে দেখবে ওনাকে। এই সুযোগে মাকে নিয়ে অন্যদিকে আরেক বিশেষজ্ঞের কাছে ছুটল অনুভা। মেয়ের এহেন কাণ্ডে প্রচণ্ড ক্ষিপ্ত সুফিয়া দাঁতে দাঁত চেপে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এমনিতেই মাসের শেষে টাকায় টানাটানি পড়ে, তার উপর আবার আমাকেও সঙ্গে করে ডক্টর দেখাতে নিয়ে এসেছে। বোকাশোকা দুটো মেয়ে জন্ম দিয়েছি আমি। আর চোখে মায়ের মুখভঙ্গি দেখে শর্তপর্ণে দীর্ঘশ্বাস ছাড়ল অনুভা। কয়েক মিনিট বাদই তাদের সিরিয়াল এলো। ডাক্তার ভদ্রলোক কিছুক্ষণ কথা বলে কয়েকটা টেস্ট লিখে দিয়ে বললেন, এই পরীক্ষাগুলো আজই করাবেন। এই রিপোর্ট হাতে পেতেই আমার কাছে চলে আসবেন। প্রতি উত্তরে মাথা নাড়ল অনুভা। সেখান থেকে এবার মাকে নিয়ে গেল পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে। ঘণ্টাখানেক সময় নিয়ে সব পরীক্ষা করিয়ে তারপর আবার ছুটল বাবার কাছে। যেই ডাক্তারের চিকিৎসাধীন কামরুল হাসান, সেই ডাক্তার আলাদা ডেকে পাঠিয়েছেন তাকে। ওনার চেম্বারেই প্রবেশ করল অনুভা। অর্ধবয়স্ক লোকটি হাতের ইশারায় চেয়ারে বসতে বলল অনুভাকে। মুখে ওনার চিন্তার ছাপ। চশমাটা নাকের ডগায় নামানো। রয়েস হয়ে হতাশ কণ্ঠে বললেন, আমরা ডাক্তাররা রোগীর রোগ নির্ণয় করে সে অনুযায়ী তার চিকিৎসা করি, ওষুধ লিখে দিই। কিন্তু সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তবে নিজেরও তো নিজের শরীরের যত্ন নিতে হবে, তাই না? বেঁচে থাকার পূর্ণ একটা ইচ্ছা থাকতে হবে। মিস্টার কামরুলের শরীরের তো রোগের অভাব নেই। এমনিতেই ক্যান্সারের মতো বড় একটা অসুখ বাঁধিয়ে বসে আছেন, তার উপর আবার বয়সের সঙ্গে সঙ্গে আরও কত কিছুই যুক্ত হয়েছে। ওনার কন্ডিশন তেমন ভালো নয়। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, বাঁচার কোনো ইচ্ছে ওনার মধ্যে নেই। যতবার হাসপাতালে আসেন ততবারই শুধু জিজ্ঞেস করেন, ডাক্তার আর কতদিন এভাবে পার করতে হবে? মরার সময় কি এখনো আসেনি? মানুষ যেখানে বাঁচার জন্য লড়াই করে সেখানে উনি নিজের মৃত্যুর দিন গুনেন। কি আর বলবো, ওনার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখছি না। শুধু ওষুধ সেবন করলেই তো আর মানুষ সুস্থ হয়ে ওঠে না। শ্রবণালী পর্যন্ত কথাগুলো পৌঁছতেই মস্তিষ্ক জলজল করে উঠল। কণ্ঠনালী কাঁপছে তার। ভেতরে এসি থাকার পরেও ললাটে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সংকীর্ণ স্বরে শুধালো, আপনি কি বলতে চাইছেন? বাবা আর বেশি দিন বাঁচবে না? সশব্দে দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার। ওনার নীরবতা দেখে যা বোঝার বুঝে গেল অনুভা। পুরনো ক্ষত জেগে উঠল মুহূর্তে। বাবা মায়ের মুখের দিকে তাকিয়েও না হয়। সব দুঃখ কষ্ট মেনে নিয়েছিল মেয়েটা, কিন্তু তাদের মধ্যকার একজন যদি নাই থাকে তাহলে এই কষ্ট পরিশ্রম যে বৃথা যাবে। ডাক্তার হয়তো আরও কিছু বললেন, কিন্তু তা যেন শ্রবণালী পর্যন্ত পৌঁছালোই না অনুভার।
ছোট ছোট কদম ফেলে চলে গেল বাবার কাছে। গোরস্থানের একটি কবরের পাশে বসে আছে অর্থিকা। কবরের পাশে বাধাই করে লেখা আছে তন্ময় খান। প্রায়শই রাতের বেলা যখন বিধ্বস্ত স্বপ্নগুলো দেখত মেয়েটা, তার পরদিনই ছুটে আসতো স্বামীর কবরের কাছে। তবে আজ অর্থিকা একা আসেনি, সঙ্গে এনেছে তাইমকে। এই প্রথম বাবার কবরের কাছে আসছে তাইম। মা খালার সান্নিধ্যে থাকলে কখনোই ছেলেটাকে কাঁদতে দেখা যায় না। আজও তাই নিজের মতো করে মুখ দিয়ে অস্পষ্ট সুরে শুধু বলছে। ক্ষণে ক্ষণে তাকাচ্ছে মায়ের মুখ পানে। প্রায় ঘণ্টাখানেক ধরে স্বামীর কবরের পাশে বসে রইল অর্থিকা। ছেলেকে দেখিয়ে দেখিয়ে বিড়বিড় করে কিছুক্ষণ আপন মনে কথা বলল, তারপর উঠে গেল সেখান থেকে। কখনো কি ভাবতে পেরেছিল প্রিয় মানুষটির সাক্ষাৎ পাওয়ার জন্য গোরস্থানের মতো একটি জায়গায় আসতে হবে তাকে? হাসপাতাল থেকে বাড়ি ফিরেই ফ্ল্যাটের দরজার বাহিরে থেকে ঝুলন্ত তালা দেখে চমকালো সবাই। ক্লান্ত দেহগুলো যেন আরও ক্লান্ত হয়ে পড়ল। রাগে গজগজ করতে থাকেন সুফিয়া। কণ্ঠে অঢেল রাগ ঢেলে বলেন, অর্থিটা এবার খুব বাড়াবাড়ি করে ফেলছে। ও কি জানে না আমরা যে কোনো মুহূর্তেই যে চলে আসবো? আজকের দিনটাও কাউকে শান্তি দিবে না মেয়েটা। অনুভা নীরব। বোনের ওপর তারও এবার কিছুটা রাগ হচ্ছে। একটা মানুষকে প্রতিটা দিন কতভাবে বোঝানো যায়, কতভাবে তার পাশ থেকে ভরসা জোগানো যায়? হয়তো যায়, তবে সেই মানুষটা এত কিছুর পরেও যদি না বোঝে, সবসময় নিজের পরিস্থিতির কথা ভাবে, তাহলে বিরক্ত আর রাগ তো আসবেই। কামরুল হাসান হুইল চেয়ারে বসে ঘুমোচ্ছেন। আশেপাশে ওনার নেই কোনো খেয়াল। পাশের ফ্ল্যাটের মহিলার সঙ্গে এর আগেও অনেকবার কথা হয়েছিল সুফিয়ার। মহিলাটি ওনাদের আহ্বান করলেন তাদের ফ্ল্যাটে গিয়ে যাতে আপাতত ওনারা বসে। সুফিয়াও রাজি হলেন। এই অসুস্থ শরীর নিয়ে তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। কিন্তু ভেতরে যাওয়ার আগেই সেখানে চলে আসে অর্থিকা। সকলকে দেখতেই দৃষ্টি তার ভীতু হয়। কোলে ঘুমন্ত তাইম দ্রুত গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অনুভব আর দেরি করল না, হুইল চেয়ার ঠেলে বাবাকে নিয়ে সোজা ঘরে চলে যায়। বিছানা গুছিয়ে ঠিকঠাক করে বাবাকে শুইয়ে দিয়ে বাহিরে আসতেই শুনতে পায় মায়ের তেজশ্রীর কণ্ঠস্বর। সকল রাগ এবার বড় মেয়ের ওপর ঝাড়ছেন সুফিয়া। ওনার চিৎকারে ঘুম ভেঙে গেছে তাইমের। চিৎকার চেঁচামেচিতে সে অভ্যস্ত নয়, এমনটা এর আগে কখনোই এ বাড়িতে হয়নি। সুফিয়া দিক বেদিক চিন্তা না করে একদমে বলে যাচ্ছেন, সারা জীবন শুধু নিজের কথাই ভেবে গেলি, তাই না? পৃথিবীতে কি আর কোনো মানুষ মরে না? সবাই কি তোর মতো দিন দুনিয়া ভুলে নিজের স্বার্থ নিয়ে বসে থাকে নাকি? স্বামী মরেছে বছর হতে চলেছে, অথচ মহারানীর শোক এখনও কাটেনি। এতদিন যা করেছিস সব সহ্য করেছি, কিন্তু আর নয়, এইসব চলবে না এ বাড়িতে। ছোট বোনের দিকে একবার তাকিয়ে দেখ। মেয়েটা নিজের সুখ বিসর্জন দিয়ে সারা দিন খেটে খুঁটে সংসার চালায়, সবার দায়িত্ব পালন করে, অথচ তুই নিজেকে নিয়ে পড়ে থাকিস সারাক্ষণ। সবার কথা বাদই দিলাম, এতদিন তো নিজের সন্তানের দিকে তাকানোরও প্রয়োজন মনে করিসনি। দয়া করে এবার একটু শান্তিতে আমাদের, এসব আর নিতে পারছি না আমরা। এক পর্যায়ে কেঁদে উঠল তাইম। তার কান্না দেখেও থামলেন না সুফিয়া। অনুভা এগিয়ে এলো, বোনের কোল থেকে নিজের কোলে তুলে নিল তাইমকে। পিঠে হাত বোলাতে বোলাতে মায়ের উদ্দেশ্যে বলল, নিজের রাগকে সংবরণ করো মা। বাইরে থেকে এসেছো, ঘরে যাও, বিশ্রাম নাও। এবার বোনকে উদ্দেশ্য করে বলল, মায়ের কথা ধরে মন খারাপ করে বসে থাকিস না, জানিস তো সব কিছু। ঘরে যা। আর হ্যাঁ, হুটহাট করে বাড়ি থেকে বের হোস না, চিন্তা হয় আমাদের। নিজের কথাটুকু শেষ করে তাইমের কান্না থামাতে থামাতে নিজ কক্ষের দিকে অগ্রসর হলো অনুভা। অর্থিকা শুধুই নীরব রইল। নীরবে নিভৃতে সহ্য করে গেল মায়ের বলা তিক্ত কথাগুলো। মাত্র কয়েকদিনে সামিরা নামক মেয়েটির মুখশ্রী বিবর্ণ, অনুজ্জ্বল হয়ে গেছে। চোখের নিচে জমেছে কালো দাগ। মা মৌরি মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত। হঠাৎ করে মেয়ের অমূল পরিবর্তন ওনাকে খুব ভাবাচ্ছে। স্বামী মারা গেছেন বছর দুয়েক আগে। বড় ছেলে বিয়ে করে বউ নিয়ে আলাদা সংসার পেতেছে। এখন ওনার শেষ সম্বল ছোট ছেলে আর এই একটা মেয়ে। বান্ধবীরা মাঝে দুদিন এসে গেছে বাড়িতে। তাদের সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছে মৌরি, কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে তারা নাকি কিছু জানে না, যা মৌরির নিকট একদম বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। রাতে তানভীর এসে বেশ কিছুক্ষণ কথা বলল বোনের সঙ্গে। ছোট থেকেই বোনের ছোট ছোট সকল আবদার পূরণ করে এসেছে সে। প্রথম ভাইকে কিছু বলবে না বলেও এক পর্যায়ে সব কথাই বলে দিল সামিরা। তানভীর চমকায়নি। বোনের হাবভাব দেখে আগেই কিছু একটা টের পেয়েছিল সে। তবে আজ সবটা জেনে বড় ভাই হিসেবে বোনকে বোঝানো তার দায়িত্বের মধ্যেই পড়ে।
সামিরাকে পাশে বসিয়ে অনেকক্ষণ গল্প করল তানভীর। বাস্তবতা সম্পর্কে বোঝালো। হয়তো সামিরা ভাইয়ের কথা বুঝতে পারলো। পরের দিন যথাসময়ে ক্লাসে উপস্থিত হলো। সেদিনের পর শ্রাবণের দুটো ক্লাসেই সে অনুপস্থিত ছিল। তবে আজ মনোযোগ সহকারে ক্লাস করেছে সামিরা। একটুও শ্রাবণের পানে তাকায়নি। এতে শ্রাবণও মনে মনে বেশ স্বস্তি অনুভব করলো। সৌহার্দের ছুটি ফুরিয়ে এসেছে। আগামীকাল তার ফ্লাইট। শান্তা ছেলের হাতে হাতে গোছগাছ করতে সাহায্য করছেন। দুদিন ধরে নাড়ু মোয়া বানিয়ে 3টে বয়াম পরিপূর্ণ করেছেন তিনি। নাড়ু মোয়া বিভিন্ন পিঠা ছেলের খুবই পছন্দের। তার এই পছন্দটা অবশ্য গড়ে তুলেছিল তাদের দাদি। উনি বেঁচে থাকাকালীন নাতিদের জন্য গ্রাম থেকে নিয়ম করে এসব পাঠাতেন। শ্রাবণের এসব অপছন্দনীয় হলেও সৌহার্দের নিকট এগুলো যেন অমৃত। শাশুড়ি মারা যাওয়ার পর থেকে নিজেই সবসময় এসব তৈরি করে ছেলেদের আবদার পূরণের চেষ্টা করেন শান্তা। বেলা গড়িয়ে সন্ধে নেমেছে ধরণীতে। মায়ের জোরাজুরিতে অফিস থেকে সোজা বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে নাহিয়ান। চোখে মুখে তার বিরক্তির ছাপ। পাশেই মা কুলসুম বসে হেসে হেসে কথা বলছে মেয়ের বাবা মায়ের সঙ্গে। কিছুক্ষণ বাদেই মেয়েকে নিয়ে উপস্থিত হলো তার বড় ভাবি। বসালো পাত্রপক্ষের সম্মুখে। ছেলের বিয়ের বয়স হয়েছে সেই কবে। এর আগেও অনেক মেয়েই ছেলের জন্য দেখেছিলেন কুলসুম, কিন্তু কোনো মেয়েই ছেলের মনে ধরে না। এক পর্যায়ে হাল ছেড়ে দেন। তবে আজ ভাই বউয়ের কথায় একটি মেয়েকে দেখতে এসেছেন তিনি। এতক্ষণ মুখশ্রীতে খুশি খুশি একটা ভাব থাকলেও এই মুহূর্তে হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল কুলসুমের। মেয়েটির গায়ের রং বড্ড চাপা। আর চোখে তাকালেন ভাই বউয়ের পানে। ভাই বউ সাবিনা ননদের হাবভাব দেখে পুরো বিষয়টাই ঠাহর করতে পারলেন। এখান থেকে বের হওয়ার পর যে ওনার কপালে চরম দুঃখ আছে এও বেশ বুঝতে পারলেন। জোরপূর্বক হেসে মেয়ের বাবা মায়ের উদ্দেশ্যে বললেন, ছবিতে তো মেয়েকে অনেক ফর্সায় দেখছিলাম, কিন্তু বাস্তবে তো তা এডিট করা ছবি ছিল বুঝি? পাত্রীর বাবা মা অপ্রস্তুত হলেন। পাত্রীর মুখের লাজুকতাও মুহূর্তেই বিলীন হয়ে গেল। নাহিয়ান নীরবে তাদের হাবভাব দেখে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে পাত্রীর বাবা বলে উঠলেন, আপনারা কিছু নিচ্ছেন না কেন? একটু মিষ্টি মুখ করুন। কথাটা কানে নিলেন না কুলসুম। এনাদের কথা এখন আর ওনার কাছে একদম ভালো লাগছে না। একটা মাত্র ছেলে, তার জন্য কিনা এমন কালো মেয়ে বউ করে ঘরে তুলবেন। কথাটা ভাবতেই মন মেজাজ খারাপ হয়ে গেল কুলসুমের। বললেন, আমরা কিছু খাবো না, আজ তাহলে উঠে। এত তাড়াতাড়ি? আমার মেয়েকে তো ভালো করে দেখলেনই না, কথাও বললেন না। ওকে কি আপনাদের পছন্দ হয়নি? গোপনে হতাশার শ্বাস ফেললেন কুলসুম। সরাসরি পছন্দ হয়নি এমন কথা বলাটা মোটেও শোভা পায় না। এনিয়ে বিনিয়ে বললেন, তেমন কিছু না ভাই, আমাদের একটু তাড়া আছে। বিয়ের বিষয়ে বাদ বাকি কথা না হয় ফোনেই জানিয়ে দেব। যা বোঝার সকলেই বুঝে গেল। পাত্রীর বাবা মায়ের মুখে হতাশার ছাপ। বাধ্য হয়ে কুলসুমের বিপরীতে মাথা নাড়লেন ওনারা। পাত্রীর আসনে বসা মেয়েটি পূর্বের স্থান জড়সড় হয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে এ বিয়ে যে হবে না তা সে সুনিশ্চিত। এমনকি এসব পরিস্থিতির সঙ্গে সে পূর্ব পরিচিত। নাহিয়ান এবার সোজা হয়ে বসল। মৌনতা ভেঙে পাত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনার নামটা যেন কি? ছোট্ট সহজ একটা প্রশ্ন, অথচ সকলেই বিস্মিত হলো। মেয়েটি উত্তরে বলল, শ্রেয়সীতমা। মাশাল্লাহ, সুন্দর নাম। তা কি করছেন, লেখাপড়া নাকি চাকরি? লেখাপড়া চলমান, বিয়ে 3য় বর্ষে পড়ছি। ভবিষ্যৎ নিয়ে কি কল্পনা? শুধু সংসার ধর্ম করার ইচ্ছা নাকি চাকরি বাকরি করারও ইচ্ছা আছে? ইচ্ছে তো আছে একজন আদর্শ শিক্ষক হওয়ার। স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা যদি রাজি থাকে তাহলে আর কি। বিয়েতে কি আপনার কোনো মত আছে? অর্থাৎ আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো? মেয়েটি চমকায়। এতক্ষণ দৃষ্টি মেঝেতে নিবদ্ধ থাকলেও এবার মাথা তুলে তাকায় সে। কুলসুম চাপা কণ্ঠে ছেলের উদ্দেশ্যে বললেন, এখানে তো প্রথমে আসতেই চাইছিলি না, তাহলে এখন কি হলো? এত কথা আসছে কোথা থেকে? মেয়ে কিন্তু আমার পছন্দ হয়নি বলে দিলাম। নাহিয়ান অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, কেন পছন্দ হয়নি? গায়ের রঙের কারণে? গায়ের রঙে কী বা আসে যায় মা? মানুষের আসল সৌন্দর্য তো থাকে অন্তরে, আচার ব্যবহারে। আমার তো ওনাকে কোনো দিক দিয়ে খারাপ মনে হচ্ছে না। তার মানে? কণ্ঠে কুলসুমের রাগ বিদ্যমান। নাহিয়ানের সোজাসাপটা উত্তর, বিয়ে যখন করাবেই তাহলে এত জায়গায় ঘুরে কী লাভ? করলে ওনাকেই করব, ওনার যদি কোনো আপত্তি না থাকে। তাহলে আমি ওনাকেই বিয়ে করতে চাই। তোমার বাবা মায়ের মলিন মুখটা উৎফুল্ল হয়ে উঠল। ছেলের প্রতি মন ক্ষিপ্ত হয়ে উঠল কুলসুমের। তবে এখানে সবার সামনে কিছু বলতেও পারলেন না। অবশেষে ছেলেটা বিয়ের জন্য রাজি হয়েছে। এর বিপরীতে আর কী বা বলার আছে ওনার?
দুই পক্ষের সম্মতিতে বিয়ের কথাবার্তা শেষমেশ পাকা হয়ে গেল। আসার আগে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছিলেন কুলসুম। ভেবে রেখেছিলেন মেয়ে যদি পছন্দ হয় তাহলে একেবারে আংটি পরিয়ে যাবেন। অজ্ঞতা সঙ্গে আনা আংটিটা পরিয়ে দিলেন তমার আঙ্গুলে। রাতের খাবারের জন্য মেয়ের বাবা মা জোরাজুরি করলেও কুলসুম তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে এলেন বাড়ির উদ্দেশ্যে। বিকেল থেকেই আকাশ গুমট ভাব, চারিদিকে কালো মেঘের ছড়াছড়ি। রাত হতেই প্রবল ধারায় বৃষ্টি নামল ধরণীতে। তুমুল বর্ষণে ভিজিয়ে দিতে লাগলো শহর। রাতের খাবার খেয়ে বিছানায় এসে সবে শুয়েছে নাহিয়ান, তখনই ঘরে উপস্থিত হলো ছোট বোন নিধি। শ্বশুর বাড়ি থেকে গতকালই সে বাপের বাড়িতে বেড়াতে এসেছে। আজ মা ভাইয়ের সঙ্গে তারও পাত্রী দেখার যাওয়ার কথা ছিল, কিন্তু দুধের শিশুটি হুট করে অসুস্থ হয়ে পড়ায় তার আর যাওয়া হলো না। বোনকে দেখেই উঠে বসলো নাহিয়ান, ভ্রুদয় কিঞ্চিত কুঁচকে শুধালো। এ সময় আমার ঘরে কিছু বলবি? কোনো ভনিতা না করেই সোজাসবটা ভাইয়ের উদ্দেশ্যে নিধি বলে উঠল। মা তোর উপর রেগে আছে ভাইয়া, যাকে বলে চরম রাগ। খাওয়ার সময় মাকে টেবিলে না দেখতে পেরেই তা বুঝতে পেরেছিলাম। বোঝার পরেও এত কুলমুড়ে আসো কি করে? কোনোরূপ উত্তর দিল না নাহিয়ান। নিধি বসলো ভাইয়ের পাশে, মুখ বিকৃত করে বলল। হুট করে তোমার কি হয়েছে বলো তো? মায়ের জোরে জোরে মেয়ে দেখতে গিয়ে একেবারে মেয়ে পছন্দ করে বিয়ের কথাবার্তা বলে চলে এলে। আচ্ছা বললেই না হয় মানলাম, কিন্তু তুমি ওই কালো মেয়ের মধ্যে কি এমন দেখলে বলো তো? তোমার সঙ্গে অমন কালো মেয়ে মানায়? মেয়ে কালো নয়, শ্যামলা। আর যদি কালো হয়ে থাকে তাতে সমস্যা কোথায়? গায়ের রং, চেহারা, উচ্চতা সব তো সৃষ্টিকর্তা প্রদত্ত, তাই না? কথাটা আমি ওভাবে বলতে চাইনি আসলে। কথার মাঝখানে বোনকে থামিয়ে দিল নাহিয়ান, মৃদু হেসে বলল। একজনকে তো এতদিন ধরে ভালোবেসেই এলাম, তার তো সৌন্দর্যে কোনো কমতি ছিল না। অথচ দেখ, ও জানতেই পারলো না ওকে কেউ একজন খুব করে চেয়েছে নিজের জীবনে। প্রতি মুহূর্তে তাকে স্মরণ করে ভালোবেসে গেছে। আমার চাওয়াটা একতরফাই রয়ে গেল রে নিধি। সত্যি বলতে কি, সৌন্দর্যের কদর অনেক বেশি। সুন্দর মানুষকে ভালোবাসার লোকের অভাব হয় না, তাদের খেয়াল রাখারও মানুষের অভাব হয় না। আমার আগেই কেউ ওকে ভালোবেসেছে, নিজের পাশে সারা জীবনের জন্য চেয়েছে। সেও হয়তো সাড়া দিয়েছে সেই প্রেমিক পুরুষের ডাকে। বড় ভাইয়ের প্রতিটি শব্দেই কষ্টের ছাপ অনুভব করলো নিধি। নরম হয়ে এলো তার মন। বলল। তোমার খুব কষ্ট হচ্ছিল তাই না ভাইয়া? অনুভাগকে ভুলে যাওয়ার জন্য এই বিয়েটা করতে চাইছো, তাই তুমি? এবারও হাসলো নাহিয়ান, শানিত কণ্ঠে বলল। মানুষ ভোলা যে অনেক কঠিন কাজ রে নিধি। যারা এই কঠিন কাজটা সম্ভব করতে পারে তারা হচ্ছে স্বার্থপর, কিন্তু তোর ভাই তো মোটেও স্বার্থপর নয়। অনুকে আমি কিছুতেই ভুলতে পারবো না, কখনো ভোলার চেষ্টাও করব না। তাই বলে যে সারা জীবন একা একা থাকার সিদ্ধান্ত নিয়ে তিলে তিলে মরব, এতটা বোকাও আমি নই। আমার একটা মানুষ চাই, যাকে শুধু আমি ভালোবাসবো, বিভিন্নভাবে ভালোবাসবো, যাকে যত্ন করে আমি আমার বুকে আশ্রয় দেব। আমার শুধু একটা মানুষ চাই, যাকে সবাই অবহেলা করলেও আমার ভালোবাসা পেয়ে সে সব অবহেলা সে ভুলে যাবে। তার কাছে আমি হব সবচাইতে গুরুত্বপূর্ণ প্রিয় একজন মানুষ। তাই বলে এই মেয়েকে যার রূপ নেই? বোনের কথার বিপরীতে মুচকি হাসে নাহিয়ান, বলে। হ্যাঁ, গায়ের রঙে আমার কিছুই আসা যায় না, আমি শুধু নিজের মানুষ চাই। ওকে নিজের জন্য বেছে নেওয়ার কারণ ওর ওই রূপ, যেই রূপ অন্যদের কাছে বিষাদের ন্যায় ঠেকলেও আমার কাছে হবে অমৃত সুধা। ভাইয়ের কথার অর্থ বুঝতে পেরেই লজ্জিত হলো নিধি। হতাশার নিঃশ্বাস ফেলে ত্যাগ করল কক্ষ। নাহিয়ান পূর্বের ন্যায় আবারও শুয়ে পড়ল বিছানায়। নরম বালিশে মাথা রেখে বুঝে নিল চোখ। বুকের ভেতর অস্তরণ ঘিরে থাকা দুঃখের পাহাড়টা এবার ক্ষয় হতে লাগলো একটু একটু করে। ভালোবাসলেই যে পেতে হবে এমন কোনো ধারাবাধা নিয়ম আছে কি? ভালোবাসার মানুষকে না পেয়ে নিজের জীবনকে একাকিত্বের দিকে ঠেলে দেওয়ারও কোনো অর্থ নেই। ভালোবাসার থেকে ঊর্ধ্বে নিজের ভালো থাকা। খানিক বাদে বাদে আকাশে গুরুম গুরুম শব্দ হচ্ছে। 2 ঘন্টা আগেই বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার করে দিয়েছে পুরো এলাকা। 3টে ঘরে 3টে মম জ্বালানো। টাইমকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে অর্থিকা। বাবা মাও ঘুমের ঔষধ খেয়ে এতক্ষণে পাড়ি জমিয়েছে ঘুমের রাজ্যে। তবে অনুভার চোখে ঘুম নেই। হাসি দিতে দিতেই তার অবস্থা নাজেহাল। বাড়িতে নেই কোনো ঠান্ডার ঔষধ। কবে শেষ হয়েছে সে খেয়াল নেই মেয়েটার। শ্রাবণের সঙ্গে দেখা হয়নি 2 দিন হলো, তবে এসবে অনুভব অভ্যস্ত। সে জানে এই পুরুষটা খুব অদ্ভুত। হুটহাট নিখোঁজ হওয়াটা তার চিরাচরিত অভ্যাস।
তবে অনুভা একটা বিষয় পুরোপুরি নিশ্চিত যে শ্রাবণ তাকে দূর থেকে ঠিকই পাহারা দেয়, মন ভরে দেখে নেয়, শুধু নিজেকে দেখানোর সুযোগ থেকে বঞ্চিত করে অনুভাকে।